মাধ্যমিক 2025 রায় ও মার্টিন ভলিউম 2 এর সমাধান করব আমরা এই ভিডিওতে। কেবলমাত্র আমরা ম্যাথমেটিক্সের উপরেই কিন্তু সমাধান করব। মডেল কোশ্চেন পেপার 1 নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। শুরু করার আগে প্রথমে বলে দিই যে আজকে 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস। এই শিক্ষক দিবসের আমার স্নেহের সমস্ত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা রইল। এই দিনটিতে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম হয় এবং তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক, রাজনীতিবিদ, দার্শনিক এবং একজন ভালো মনের মানুষও ছিলেন তিনি। তিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতিও হয়েছিলেন। তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এর চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে আমি আমার ভিডিও শুরু করছি। তো দেখো, মডেল কোশ্চেন পেপার 1 1 নম্বরের প্রশ্ন কি রয়েছে দেখো। বলেছে দেখো, পার% বার্ষিক সরল সুদের হারে পি টাকার টি বছরের সুদ আই টাকা হলে এদের মধ্যে কোন সম্পর্কটি সঠিক হবে তোমাকে নির্ণয় করতে বলেছে। দেখো, একের এক করব আমরা। পার% সরল সুদের হারে সুদ বলে দিয়েছে কত, আই। তাহলে আমরা আই সমান কি জানি, PRT/100। ওকে, পি এখানে বলে দিচ্ছে পি, আর কত বলে দিয়েছে, R%ই বলে দিয়েছে, টি বলে দিয়েছে কত, টি বছর বাই 100। এটাই হচ্ছে আমাদের আই, মানে হচ্ছে আমাদের সুদ। তাহলে এইটাকে যদি আমি গুণ করে দিই কত হয়ে যাবে বলো, 100 × I সমান হচ্ছে PRT। তাহলে অপশন দেখো এখানে 100 × I ইজ ইকুয়ালস টু PRT। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা প্রশ্ন ডিটেল আলোচনা করব। সবাইকে বলবো যে তোমরা খাতা পেন বের করে বসো। আর যদি তোমরা বাইরে আছো বা কোথাও গিয়ে তোমরা ভিডিওটি দেখছো, সবাইকে বলবো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু আমার পিডিএফ, যতগুলো কোশ্চেন আমি আলোচনা করব, অ্যান্সার করব, সমস্ত কিছুর পিডিএফ কিন্তু ওইখানে তোমরা পেয়ে যাবে। ওকে, তাই বলছি যে টেলিগ্রাম চ্যানেল, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, পুরো পিডিএফটা তোমরা ওইখান থেকে পরেও পড়ে নিতে পারবে। নেক্সট দেখো, আমরা 2 নম্বরের প্রশ্ন করব। 2 এর দাগের প্রশ্ন কি বলেছে দেখো। বলছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র থেকে পাওয়া যায় পিভি সমান আরটি। তাহলে পিভি সমান আরটি তোমরা ভৌত বিজ্ঞানে পড়েছো। তাহলে দেখো বলেছে পিভি সমান আরটি বলে দিয়েছে। বলছে একটি অশূন্য ধ্রুবক, এখানে টি এবং 1/p এর সঙ্গে ভি এর সম্পর্ক নির্ণয় করতে বলেছে। তাহলে আর যেহেতু অশূন্য ভেদ্র, আমি এখানে লিখতে পারি না যে পিভি ভ্যারিজ অ্যাস টি, কারণ আর হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, পিভি ভ্যারিজেস টি লিখতে পারি। বা এখান থেকে লিখতে পারি আমি, দেখো যে আহ, এখানে দেখো টি এবং 1/p এর সঙ্গে ভি এর সম্পর্ক বলেছে, তাহলে ভি ভ্যারিজেস T/P। ওকে, বা এটাকে এইভাবে লিখতে পারি, ভি ভ্যারিজেস T × 1/p। তাহলে দেখো টি এবং 1/p এরা পরস্পর, দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে যে 1/p এবং টি, এটা কিন্তু এর দুজনের সঙ্গে ভি কিন্তু কি ভেদে রয়েছে বলতো, যৌগিক ভেদে রয়েছে। ইয়েস অর নো, যৌগিক ভেদে রয়েছে, হ্যাঁ কি না? কারণ 1/p বলেছে, পি বলেনি কিন্তু। ওকে, তাহলে ভি এর সঙ্গে দুটো কিন্তু সরল সম্পর্কে রয়েছে, আর যদি সরল সম্পর্কে থাকে তখন আমি ওদের গুণফল কি করতে পারি, যৌগিক ভেদে থাকবে বলতে পারি, কারণ ওটা হচ্ছে যৌগিক ভেদের সূত্র। নেক্সট কোশ্চেনে যাব আমরা। দেখো কোশ্চেন নাম্বার 3। বলছে একটি বৃত্তের 18 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি জ্যা বৃত্তটির কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে, বৃত্তটির কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? ঠিক আছে, তাহলে আমরা এখন 3 এর দাগের কোশ্চেনটা করব। দেখো একটা বৃত্ত অঙ্কন করব। বলেছে বৃত্তের 18 সেন্টিমিটার দৈর্ঘ্যে একটি জ্যা বৃত্তটির কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে। তাহলে দেখো, আমি এরকম একটা সমকোণ উৎপন্ন করেছে, কোনটা, এইটা একটা 18 সেন্টিমিটার দৈর্ঘ্যের জ্যা। তাহলে এইটা হচ্ছে আমাদের 18 সেন্টিমিটার, এইখান থেকে এইটা। আচ্ছা, এটাকে ও দিলাম, এখানে নাম দিয়ে দিলাম এ এবং বি। শর্ট কোশ্চেন খুব কুইক করবো এবং ডিটেল এতটা বলবো না। ঠিক আছে, ডিটেলে বলবো কিন্তু এতটা লিখবো না। তাহলে এটা কত ডিগ্রি বলো, 90 ডিগ্রি বলে দিচ্ছে। দেখো এইখানে এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। আমি যদি এটাকে এ সেন্টিমিটার ধরে নিই, তাহলে এটা লম্ব ভূমি যদি ধরি, এটা লম্ব হয়ে যাবে। তাহলে A² + A², আমি আগে ব্যাসার্ধটা বের করি। তাহলে দিলেই তো বৃত্তের কেন্দ্র থেকে আমি জ্যাটির দূরত্ব পাবো না, পরে বের করছি। তাহলে A² + A² সমান কত হবে বলো, 18² হ্যাঁ কিনা? লম্ব² + ভূমি² সমান অতিভুজ²। ওকে, তাহলে দেখো এখানে 2A² সমান কত হবে বলো, 18 × 18, বা A² সমান কত হবে, 2 × 9 = 18, 9 × 18 পাচ্ছি, ইয়েস অর নো? ওকে, তাহলে এ সমান পাবো আমি √9 × 9 2 18। এটাকে লিখতে পারি এইভাবে, মানে হচ্ছে 9√2। ঠিক আছে, তাহলে এ এর মান পেলাম 9√2।
ওকে। এবারে একটা জিনিস এখানে লক্ষ্য করলে দেখতে পাবে, কোনো একটা সরল রেখা থেকে কোনো একটা বিন্দুর মধ্যে দূরত্ব মানে কি, এই দেখো জ্যাটির দূরত্ব কেন্দ্র থেকে, এটাকে ধরো আমি কেন্দ্র ধরলাম, এটা ধরো জ্যা ধরলাম, এদের মধ্যে দূরত্ব মানে এটাই বোঝাচ্ছে যে এদের মধ্যে লম্ব দূরত্ব, ইয়েস অর নো? তার মানে ও থেকে এ বি এর উপর যদি একটা লম্ব অঙ্কন করি, এই যে এখানে যদি আমি পি নাম দিই, এপিটাই হচ্ছে এখানে কি বলো ওদের মধ্যে দূরত্ব। তাহলে আমি দেখো লিখতে পারি না যে এই যে ত্রিভুজটা যেটা আমার সমকোণী ত্রিভুজ বেরিয়েছে, এই ত্রিভুজের এটাকে লিখতে পারি ভূমি ভূমি ইন্টু উচ্চতা, কারণ এই ত্রিভুজের হাফ ইন্টু ভূমিকে যদি আমি 18 ধরি, উচ্চতা কত হয়ে যাবে বলো, এপি হয়ে যাবে, ইয়েস অর নো? সমান লিখতে পারি না হাফ ইন্টু ভূমিকে, এটা ধরতে পারি এটা 90 ডিগ্রি ছিল, ভূমিকে ধরতে পারি এ ও, মানে হচ্ছে এ ও এর মান কত, 9√2 সেন্টিমিটার, 9√2 ইন্টু উচ্চতাও কত হয়ে যাবে আমাদের 9√2, ইয়েস অর নো? তাহলে এখান থেকে দেখো হাফ কেটে দাও, 9 2 18, ওকে। তাহলে 2 × AP ইজ ইকুয়াল টু কত পাবো, 9√2 ইন্টু √2 কত হয়ে যাবে, 2 হয়ে যাবে, বা এপি সমান হবে, দেখো 2 কেটে দিলে কত পাবো আমি, 9 সেন্টিমিটার। তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। একটু ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটা, কিন্তু খুব ইজি, ঠিক আছে না? এটা ইজি মানে এই অর্থে ইজি আমি বলছি, দেখো আরেকবার তো বলেছি এইরকম অঙ্ক এলে কত ইজিলি তোমাদের করতে হবে, বুঝতে পারছো তো? দেখো এরকম একটা ত্রিভুজ রয়েছে সমকোণী, এটা তো এরকমই ত্রিভুজ ছিল, এটা 90 ডিগ্রি। এবারে এই অতিভুজ থেকে, মানে এখানে জ্যা ছিল, অতিভুজ থেকে এর দূরত্ব মানে কি, এদের লম্ব দূরত্ব মানে 8 সেন্টিমিটার। তার মানে বলো এই ত্রিভুজের দুটো ক্ষেত্রফল পাবো, একটা অতিভুজ ধরে করব, আর একটা হচ্ছে হাফ ভূমি, এটা ভূমি হয়ে যাবে, এটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়ে যাবে, কারণ এটা 90 ডিগ্রি রয়েছে। আবার এই দিক দিয়ে ধরলে এইটা ভূমি হয়ে যাবে, আর এটা উচ্চতা হয়ে যাবে। তাহলে দুটো থেকে আমি এই এইচটা পেয়ে যাব, কারণ বাকি সব তো আমি জানি, শর্তানুসারে করে আমি এইটাকে পেয়েছি। ক্লিয়ার হয়েছে না হয়নি? আশা করি বুঝতে পেরেছো। তো এইটুকু, এই হচ্ছে তোমাদের 3 দাগ অব্দি কমপ্লিট হলো। নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলছে আহ একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ, আচ্ছা এই তো দুটো বলে দিয়েছে, ষষ্ঠিক পদ্ধতিতে মান বলে দিয়েছে, বলছে তৃতীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করতে বলছে। তাহলে 5-এর দাগের কোশ্চেন করবো আমরা, 4-এর দাগের কোশ্চেন করবো আমরা। তাহলে দেখো একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে তৃতীয় কোণ বের করতে হলে 180 থেকে এই দুটো কোণের যোগফল আমি কি করবো, মাইনাস করব। তাহলে আগে এই দুটো কোণের যোগ করে নিই। তাহলে কত কত আছে বলো, 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড, এটা আছে 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড, আচ্ছা 56 4 60, তাহলে 60 সেকেন্ড। আর এটা পাচ্ছি আমি কত, 6 2 7 2 9, 59 মিনিট, আর এটা 9 5 14, 3 3 6, 1 7 74, তাহলে এটাকে লিখতে পারি 60 সেকেন্ড মানে 1 মিনিট, 1 মিনিট মানে এখানে 59 থেকে 1 মিনিট যোগ হলে 60 হয়ে যাবে, আবার 60 মিনিট মানে 1 ডিগ্রি মানে 75 হয়ে যাবে, তাহলে এখান থেকে এর 1 যোগ হবে, এটা 60 মিনিট হয়ে যাবে, 60 মিনিট মানে 1 ডিগ্রি যোগ হয়ে গেলে এটা হয়ে যাবে 75 ডিগ্রি। তাহলে বলো আমাদের যে থার্ড কোণটা বেরোবে, সেটা থার্ড যে অ্যাঙ্গেলটা বেরোবে সেটা কত হবে, 180 থেকে 75 মাইনাস করে দিব, মানে হচ্ছে কত, 105 ডিগ্রি হচ্ছে। এবারে বলছে বৃত্তীয় মান, আমরা কি জানি বলো, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, ওকে। তাহলে 1 ডিগ্রি সমান কত হয়ে যাবে, পাই রেডিয়ান বাই 180, আর 105 ডিগ্রি সমান কত হয়ে যাবে, পাই রেডিয়ান বাই 180 গুণিত 105, ইয়েস অন্য? তাহলে 5-এ কেটে দাও, 5 2 10, 5 1 5, 3 15, 5 6 30, 3 7 21, 3 12, তাহলে পাচ্ছি দেখো 7 পাই রেডিয়ান বাই 12। তাহলে দেখো এখানে অপশন কত হচ্ছে, 7 পাই রেডিয়ান বাই 12, অপশন বি হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ওকে। নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার কত, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখো, বলছে দুটি নিরেট গোলকের ব্যাসার্ধের অনুপাত 1:2 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে। দুটি নিরেট গোলকের ব্যাসার্ধের অনুপাত, একটা যদি R1 এবং R2 ধরে নিই, তাদের অনুপাত বলে দিয়েছে 1/2। আচ্ছা 1:2 মানে 1/2, তাদের আয়তনের অনুপাত, গোলক বলেছে 4/3 পাই R1 কিউব বাই 4/3 পাই R2 কিউব, একদম ইজি অঙ্ক, 4/3 পাই কেটে দাও, R1/R2 দুটো হোল কিউব হয়, মানে R1/R2 এর হোল কিউব, মানে 1/2 এর হোল কিউব, মানে 1/8, 1:8 হবে অ্যান্সার। তাহলে অপশন দেখো, অপশন এখানে বি হবে সঠিক উত্তর, 1:8 হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাব।
কোনো পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় 30, সংখ্যাগুরু মান 24 হলে মধ্যমা কত হবে? দেখো, এই অঙ্কটা যদি তোমাদের আসে, তোমাদের একটা সূত্র বলে দিচ্ছি, বইতে রয়েছে, তবু আরেকবার বলে দিচ্ছি, লিখে রাখো ভালো করে। ওকে, তাছাড়া পিডিএফ তো অবশ্যই তোমরা ডাউনলোড করে নিবে। আচ্ছা, তবুও লিখে রাখো। দেখো, সংখ্যাগুরু মান সংখ্যাগুরু এই তিনটা যদি সম্পর্কে আসে কোনো অঙ্কে, তোমরা কিন্তু এই সূত্রটা মুখস্থ করে নিবে যে করেই হোক। সংখ্যাগুরু মান সমান 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়। 2 ইন্টু যৌগিক গড়, তার মানে দেখো সংখ্যাগুরু মান আমার এখানে কত আছে বলো। তা এটাকে আমি ভালো করে, তোমরা এটাকে মুখস্থ করে নিবে। আচ্ছা, এবারে দেখো সংখ্যাগুরু মান কত আছে এখানে, 24। তাহলে 24 সমান কত হবে বলো। 3 ইন্টু মধ্যমা আমি বের করব, দেখো মধ্যমা আমাকে বের করতে বলছে, তাহলে এটা মধ্যমা লিখবো আমি, থাকবে। 2 ইন্টু যৌগিক গড় কত আছে, 30। 2 ইন্টু 30 করে দিব। দেখো এখানে অ্যান্সার কত বেরোবে, বা দিব আমরা 24 প্লাস এটা 3 2 60, 60 হয়ে যাবে। 3 ইন্টু মধ্যমা হলো, বা এটা 84, তাহলে মধ্যমা সমান কত হবে বলো। 84/3, 3 2 6, 3 8 24, মানে হচ্ছে 28 হচ্ছে। তাহলে আমাদের মধ্যমা কত হচ্ছে বলো, 28। মুখস্থ থাকবে তো, সবাই মুখস্থ করে নিবে। অ্যান্সার দেখো এখানে অপশন এ হবে এখানে সঠিক উত্তর। ওকে, তো এতক্ষণ অবধি যারা ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আহ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। তো আরো কোশ্চেন রয়েছে তোমাদের, যদি ভিডিও লাগে তাহলে এক্ষুনি একটা প্লিজ লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো। বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দাও। আমি তোমাদের প্রচুর ভিডিও নিয়ে আসবো, এত প্র্যাকটিস করাবো, তোমরা তোমাদের পরীক্ষা হলে অনেকটা ইজি হয়ে যাবে। ওকে, তো এরপরে যারা জানো তারা স্কিপ করে দাও। ওকে, তো দেখো, তোমাদের একটা কথা আমি বলছি, যেটা এরা অনেকে জানো, কেউ বিরক্ত হবে না, আমি এগুলোকে দেখাচ্ছি যাতে নতুন স্টুডেন্টরা, যারা নতুন এসছো তারা তোমরা জেনে নাও। ঠিক আছে, আমার কাছে তোমরা যদি পড়তে চাও, মাধ্যমিক 2025-এ মাধ্যমিক ম্যাথমেটিক্স এর জন্য যদি তোমরা পড়তে চাও, তাহলে আমাদের অ্যাপ্লিকেশন প্লে স্টোরে রয়েছে, গুগল প্লে স্টোরে। নিচে ডেসক্রিপশন বক্সের লিংক রয়েছে, সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারো। কোথায় রয়েছে বলো, বারবার বলছি, গুগল প্লে স্টোরে রয়েছে, একদম কোনো অসুবিধে হবে না, বারবার বলছি, তোমরা এটাকে ডাউনলোড করে নাও। আর এখানে তোমরা ডাউনলোড করলে দেখবে আমার একটা ব্যাচ চলছে এখন, সাফল্য ব্যাচ, মাত্র 599 টাকার বিনিময়ে তোমরা পুরো ফেব্রুয়ারি মাস অব্দি, একটা ফাইনাল এক্সাম অব্দি এখানে পড়তে পারবে। এই ব্যাচে তোমরা জয়েন হয়ে যাও। ঠিক আছে, যদি কোনো সমস্যা হয়, তোমাদের একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এটা লিখে রাখো, 8972440412। এই নাম্বারে তোমরা কল করে জেনে নিতে পারো, তোমাদের বলে দেওয়া হবে। কোনো যদি অসুবিধা হয়, বাই বাই করার ক্ষেত্রে, তোমার কোর্সটা বাই করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু এই নাম্বারে কল করে জেনে নিতে পারো। ওকে, আর সবাইকে বলবো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে। এখন কি চলছে আমি তোমাদের বলে দিই। এখন তোমাদের কিন্তু এই ব্যাচের মধ্যে যেটা চলছে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যান্সার গুলো, আমাদের কিন্তু সলিউশন চলছে, কোশ্চেন গুলো আমাদের সলিউশন চলছে এখন। ওকে, আর কিরকম চলছে সেটাও বলে দিই, আমি চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের সলিউশন করাচ্ছি। ওকে, যারা অনেকে জয়েন হয়ে গেছে, এখনো তোমাদের সুযোগ রয়েছে, প্লিজ জয়েন হয়ে যাও, প্রচুর উপকারে লাগবে। মাত্র 599 টাকা। ঠিক আছে, মাত্র, বেশি লিখে দিচ্ছি কেন, মাত্র তোমাদের 599 টাকার বিনিময়ে পুরো ফেব্রুয়ারি মাস অবধি। ঠিক আছে, তোমাদের এক্সাম কমপ্লিট হয়ে ফাইনাল এক্সাম, ঠিক আছে, ততদিন অবধি কিন্তু তোমাদের এটা কোর্সটা থাকবে। এরপরে কি হবে, রায়ান মার্টিনের, তোমাদের এখানে কি চলছে, রায়ান মার্টিনের লং কোশ্চেন সলিউশন চলছে। ঠিক আছে, এখানে এই ইউটিউব চ্যানেলে তোমাদের শর্ট কোশ্চেন গুলো করবো, আর আমার ব্যাচের মধ্যে রায়ান মার্টিনের লং কোশ্চেন চলছে। তাহলে মেন এখন যেটা চলছে, পিওয়াইকিউ সলিউশন চলছে চ্যাপ্টার ওয়াইজ। তো এখনো সুযোগ আছে, তোমরা জেনে নাও। আর যদি ভালো লাগে, বন্ধুদের শেয়ার করো, প্রচুর শেয়ার করো, ওয়েস্ট বেঙ্গলের সবাই কম ন্যূনতম প্রাইসের বিনিময়ে ম্যাথ শিখতে পারে, শুধুমাত্র ম্যাথমেটিক্স, কিন্তু এইটুকু তোমরা জেনে রাখবে। নেক্সট কোশ্চেনে যাব আমরা। দেখো, শূন্যস্থান পূরণ 1 নম্বরের প্রশ্ন। একের দেখো, যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% এবং প্রথম বছরের মূলধন P টাকা হলে দ্বিতীয় বছরের মূলধন কত হবে? ঠিক আছে, দেখো ভালো করে কোশ্চেনটা দেখে নাও। একের দাগের কোশ্চেন কি বলেছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% হলে প্রথম বছরের মূলধন, মানে যখন সে
আম, টাকাটা যখন সে চক্রবৃদ্ধি সুদ R% চক্রবৃদ্ধি সুদের হারে যখন যে টাকাটা রেখেছে, তখন বলছে যে সে পি টাকা রেখেছে, মানে হচ্ছে তার আসল হচ্ছে পি টাকা। এবারে দ্বিতীয় বছরের মূলধন তোমাকে চেয়েছে, তার মানেটা কি? R% চক্রবৃদ্ধি সুদের হারে দ্বিতীয় বছরের মূলধন মানে হচ্ছে P × 1 + R/100 হোল টু দা পাওয়ার এন। এন মানে কত এখানে? এন মানে ওয়ান। এন মানে কত হবে? ওয়ান। কেন বলো তো? কেন বলো তো? কেন বলো তো? তাহলে অ্যান্সারটা লিখে দিই, P × 100 + R/100, এটা হবে আমাদের অ্যান্সার, এত টাকা। কেন বলো তো? কারণ সে শুরু করেছে এইটা পি টাকা দিয়ে প্রথম বছরে। এবারে প্রথম বছর হয়ে গেল, ফার্স্ট বছরের শুরুতে সেই টাকাটা দিয়েছে, কত টাকা? পি টাকা দিয়েছে। এবারে বলছে দ্বিতীয় বছরের মূলধন কত হবে? মানে দ্বিতীয় বছরে যখন সে মূলধন আসবে, মানে হচ্ছে দ্বিতীয় বছরে তার সুদ প্লাস আসল, তার কত হবে বলো? সুদ প্লাস আসল, এইটা মিলেই হবে কি তার দ্বিতীয় বছরের শুরুতে মূলধন। এইটা আবার চলবে। ওকে, এটা আবার চলে। আবার তৃতীয় বছরের শুরুতে মূলধন কত হবে? এই যে মূলধন সুদ প্লাস আসল হলো, এর আবার সুদ প্লাস আসল যেটা হবে, সেটাই হচ্ছে তৃতীয় বছরের মূলধন স্টার্ট হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে P × 1 + R/100 হোল টু দা পাওয়ার n মানে ওয়ান। এটাই হচ্ছে সুদ আর সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি মানে সুদ প্লাস আসল, আর ওটাই তো মূলধন হয়ে যাবে। ঠিক আছে, দ্বিতীয় বছরের শুরুতে দিয়ে তো আবার 8% হারে আবার চলতে থাকবে। আবার তৃতীয় বছরের শুরুতে সমূল চক্রবৃদ্ধি হবে, মূলধন আবার চলতে থাকবে, এটাই তো বলছে চক্রবৃদ্ধি সুদ। ওকে, তো দেখো, P × 1 এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কত দেখে নাও, P × 100 + R/100, এত টাকা। ক্লিয়ার হয়েছে না হয়নি? তো নেক্সট কোশ্চেনে যাব আমরা। দুয়ের দাগে কি বলেছে দেখো। বলছে এবিসি ক্রমিক সমানুপাতিক হলে ax² + bx + c সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কেমন হবে? দেখো, প্রকৃতি জানতে হলে আমাকে প্রথমত হচ্ছে কি B² - 4ac, এটা স্ট্যান্ডার্ড ফর্মুলাই রয়েছে, a² + bx + c। এইটাকে আমাকে গ্রেটার দেন জিরো হলে এটা কি হয়ে যায় বলো? এটা কি হয়ে যায় বলো? বাস্তব হয়ে যায়। বাস্তব হবে। এবারে শুধু গ্রেটার দেন হলে কি হবে? অসমান হবে। ইকুয়ালস টু জিরো হলে সমান হবে। আচ্ছা, B² - 4ac যদি লেস দেন জিরো হয়ে যায়, তখন হয়ে যাবে কি বলো? কাল্পনিক। একই না? কাল্পনিক বা অবাস্তব। ইয়েস অর নো? কাল্পনিক বা অবাস্তব হয়ে যাবে। এবারে এবিসি বলছে ক্রমিক সমানুপাতি। বলো, এবিসি যদি ক্রমিক সমানুপাতি হয়, তাহলে লিখতে পারি না আমি A/B = B/C, এটাই তো ক্রমিক সমানুপাতি হলে তার শর্ত। তাহলে দেখো, B² সমান কত পাচ্ছি? কোনাকুনি গুণ করলে এসি পাচ্ছি। ইয়েস অর নো? আচ্ছা, B² সমান এসি যদি পাই, তাহলে দেখো B² - 4ac, এই জায়গায় B² এর জায়গায় যদি এসি বসিয়ে দিই, তাহলে AC - 4ac হয়ে যাবে। ওকে, তাহলে AC - 4ac মানে -3ac। আচ্ছা, -3ac মানে কি বলো? লেস দেন জিরো। ইয়েস অর নো? তার মানে আমাদের যে অ্যান্সারটা হচ্ছে লেস দেন জিরো। লেস দেন জিরো মানে কি হবে বলো? কাল্পনিক। হয়েছে? খুব ইজি অঙ্ক, মানে ইন্টারেস্টিং অঙ্ক। তাহলে অ্যান্সার কত হবে বলো আমাদের? কাল্পনিক। ঠিক না? ইন্টারেস্টিং। নেক্সট কোশ্চেনে যাবো আমরা, তিনের দাগ। তিনের দাগ কি বলেছে দেখো। একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি হয়ে যায়? এটা অর্ধেক হয়ে যাবে। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি হয়ে যাবে বলো? অর্ধেক হয়ে যাবে। কারণ বলে দিই আমি, একই বৃত্তচাপের উপর, এই দেখো, বৃত্তস্থ কোণ এইটা যদি আমার 30 ডিগ্রি হয় না, কেন্দ্রে যেটা হবে সেটা 60 ডিগ্রি হয়ে যাবে। মানে এটা ডবল হয়ে যাবে, আর এটা অর্ধেক হয়ে যাবে। এটা অর্ধেক হবে, এটা দ্বিগুণ হয়ে যাবে এর। তাহলে আমার এইটা কত হবে বলেছে? বৃত্তস্থ কোণ কত হবে বলেছে? কেন্দ্রস্থ কোণের দেখো দ্বিগুণ হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? এটা আমাদের তিনের দাগ হলো। দেখো, এক্স কস থিটা ইজ ইকুয়ালস টু 1, ওয়াই কট থিটা ইকুয়ালস টু 1 হলে x² - y² এর মান কত? তাহলে এক্স কস থিটা ইকুয়ালস টু 1, একটু আমি লিখে নিই। চারের দাগ, এক্স কস থিটা ইজ ইকুয়ালস টু 1, আর এক্স ওয়াই কট থিটা, ওয়াই কট থিটা ইকুয়ালস টু 1। ঠিক, এখান থেকে আমি লিখতে পারি না, এক্স সমান 1/cos থিটা, বা এক্স সমান sec থিটা লিখতে পারি, বা ওয়াই সমান 1/cot থিটা, বা ওয়াই সমান আমি লিখতে পারি না tan থিটা। ইয়েস অর নো? এবারে কোশ্চেনটা দেখি। x² - y² এর মান চেয়েছে। তাহলে দেখো, x² - y² সমান কি হবে? sec² থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। আর আমরা কি জানি? sec² থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান কি হয় বলো? 1 হয়। তাহলে x² - y² এর মান 1 হবে। তোমাদের তিনটা রুল ছিল, কি কি ছিল বলো? sin স্কোয়ার থিটা,
প্লাস কট স্কোয়ার থিটা সমান 1। 2 নম্বর রুল কি ছিল বলো? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। 3 নম্বর রুল কি ছিল? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। ঠিক আছে, এই তিনটা রুলই ছিল তোমাদের। ওকে, তো এখানে দেখো আমি 2 নম্বর রুলটাকে বসিয়েছি, তাই এর অ্যান্সার হয়ে যাবে কত আমাদের? 1 হয়ে যাবে। ওকে, তাহলে অ্যান্সার হবে, মান হবে 1। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। বলছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের মধ্যে অন্তর্লিখিত ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক, তাহলে 5-এর দাগে করবো আমরা। দেখো, ইন্টারেস্টিং অঙ্ক দিয়েছে এখানে। এটা যদি আমি একটা গোলক লিখি না, এর মধ্যে ঘনক রাখলাম আমি, এটা কিন্তু বর্গক্ষেত্র রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি আমি ঘনক রাখবো। ভালো করে দেখলে বুঝতে পারবে, এর ব্যাসার্ধ বলে দিয়েছে 8 সেন্টিমিটার, মানে হচ্ছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বলে দিচ্ছে। মনে রেখে দাও, একটা গোলকের ভেতরে ঘনক আছে মানে গোলকের যে ব্যাস হবে না, ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে। কি বললাম আমি? একদম মাথায় রেখে দাও, গোলকের ব্যাস যে হবে না, সেটা ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সমান হবে। এবারে স্যার কি করে বুঝলেন? আমি বোঝাবো কি করে। এখানে দেখো, দেখো একটা গোলক যখন থাকবে না, ঠিক আছে, এই গোলকের এইটা মানে হচ্ছে তার কর্ণ, কিন্তু এখানে বর্গক্ষেত্র হয়ে গেছে, ঠিক আছে না? চেষ্টা করছি তোমাদের একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি, যদি হয়তো ভালো পারবো আমি। আচ্ছা, এটা একটা ঘনক নিলাম আমি, ইজিলি বোঝানো যাবে। মন দিয়ে দেখো, বুঝিয়ে দিচ্ছি। এই দেখো, এইখানে চারপাশে আমি একটা ঘনক নিলাম, গোলক নিলাম। একটা জিনিস লক্ষ্য করো, এখানে এইটা তো উপরে এইরকম ঘনক গোলকটা রয়েছে। এই দেখো, এইখান থেকে এই, দেখো দেখতে পাচ্ছ তো, এই এটা কিন্তু এখানে লাগেনি, এটা কিন্তু লাগেনি, এটা এর উপর দিক দিয়ে এসছে, অ্যাকচুয়ালি এটা উপর দিক দিয়ে এইখানে লেগেছে কিন্তু। দেখো, এর অপোজিট থেকে এইটা কর্ণ হচ্ছে না, এবং এটা কেন্দ্র দিয়ে যাবে। তার মানে এইটা কিন্তু লাগেনি, এইটুকু মনে রাখো, এটা লাগেনি কিন্তু, এটা উপর দিক দিয়ে এসছে। ঠিক আছে, যেহেতু 3D পিকচার, তো এর কোনো না কোনো উপর দিক দিয়ে এসছে এখানে। তার মানে দেখো, এখানে কর্ণই মানেই হচ্ছে গোলকের ব্যাস ব্যাস। তাহলে গোলকের ব্যাস কত হবে? এখানে 3 সেন্টিমিটার, উপরে 3 সেন্টিমিটার, কারণ ব্যাসার্ধ আমাকে 3 বলে দিয়েছে, 3 3 6। তাহলে দেখো, 3 3 6 সেন্টিমিটার। আচ্ছা, ঘনকের যদি আমি বাহুর দৈর্ঘ্যকে আমি সেন্টিমিটার ধরে নিই, প্রত্যেকটা বাহুকে আমি যদি সেন্টিমিটার ধরে নিই, তার মানে বলো আমাকে, সূত্র কি ছিল? ঘনকের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য সমান ছিল √3 × ইয়েস অন্য। কর্ণের দৈর্ঘ্য কত? 3 3 6 সমান √3 × এর মান বের করবো আমি, ঠিক না? ইয়েস অন্য। আচ্ছা, তাহলে সমান কত হবে বলো? 6/√3। আচ্ছা, √3 গুণ করো, মানে 6 × √3/3 হয়ে যাবে। ইয়েস অন্য। তাহলে দেখো, 3 2 6, মানে হচ্ছে, দেখতে পাচ্ছ, মানে হচ্ছে এখানে কত পাচ্ছি আমি? 2√3, 2√3 সেন্টিমিটার পাচ্ছি। ইয়েস অন্য। তাহলে ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমি পেলাম কত? 2√3 সেন্টিমিটার। বোঝা গেছে? আশা করি ম্যাক্সিমাম আমি বোঝানোর চেষ্টা করেছি। ওকে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, আশা করছি আমি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, বুঝতে পেরেছো তো সবাই? তাহলে এক্ষুনি আবার একটা লাইক করে দাও, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, VI কি বলেছে। আহ তাহলে এটা লিখে দিই আমি, 2√3 সেন্টিমিটার। বিন্যস্ত পরিসংখ্যা বিভাজন তালিকার ক্ষেত্রে যে শ্রেণীর পরিসংখ্যা সবচেয়ে বেশি তাকে, এটাকে অ্যান্সার তোমরা লিখে নিবে সংখ্যা গুরু মানের শ্রেণী বলে। এগুলো তোমরা রাশিবিজ্ঞানে পড়েছো, সংখ্যাগুরু মানের শ্রেণীতেই শ্রেণীর পরিসংখ্যা সবচেয়ে বেশি থাকে তালিকার ক্ষেত্রে। নেক্সট কোশ্চেনে যাব আমরা। তাহলে এটা হয়ে গেল আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এরপরে সত্য মিথ্যাতে আসবো। ঠিক আছে, অনেক কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করব, প্রচুর কোশ্চেন আলোচনা করব। তোমাদের একটাই রিকোয়েস্ট থাকলো, তোমরা প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর যদি আমার ভিডিওগুলো তোমরা বুঝতে পারো, তাহলে প্লিজ তোমরা জয়েন হয়ে যাও কোর্সে, প্রচুর উপকারে লাগবে। এত তোমাদের প্র্যাকটিস করাবো, এখানে প্রিভিয়াস এর কোশ্চেন তোমাদের এখন শুরু করে দিয়েছি, মানে টেস্টের আগে শেষ করে দেবো আমি। ঠিক আছে, সঙ্গে তোমাদের রায়ান মার্টিনের লং কোশ্চেন, এখানে শর্ট কোশ্চেন, এখানে লং কোশ্চেন হবে। ঠিক আছে, তো
অবশ্যই দেখো, অবশ্যই তোমরা এখানে জয়েন হয়ে যাও, মাত্র 600 টাকা। এ এর মূলধন বি এর দ্বিগুণ, বি এর মূলধন সি এর 4 গুণ হলে এ বি সি এর লাভ্যাংশের অনুপাত কত হবে? তাহলে এটা দেখো কি বলেছে এখানে, 3-এর 1, এ বি সি ধরলাম আমি, এ বি সি ধরলাম আমি, ওকে। বলছে বি এর মূলধন সি এর 4 গুণ, সি কে যদি এক্স ধরি, বি কত হয়ে যাবে 4x। আবার এ এর মূলধন বি এর দ্বিগুণ, তাহলে এর আবার দ্বিগুণ হয়ে যাবে এ, মানে হচ্ছে 8x হয়ে যাবে, এর 4 গুণ বি, বি এর আবার দ্বিগুণ এ, ঠিক আছে। তাহলে 8x, 4x এবং x। বলছে লাভ্যাংশের অনুপাত কত হবে? তাহলে লাভ্যাংশের অনুপাত মানে কি, মূলধনের অনুপাত যেটা সেটাই তো লাভ্যাংশের অনুপাত, 8x অনুপাত 4x অনুপাত এক্স, এক্স 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 কেটে দাও, পাচ্ছি কত 8 অনুপাত 4 অনুপাত 1। দেখো এটা এনে রয়েছে, তাহলে অ্যান্সার হবে এখানে দন্তের স তৈল ফলা 70। নেক্সট কোশ্চেনে যাব আমরা। 3√7 3 এর গুণফল 9√21 হবে, ঠিক আছে। আমি এইটা তো নিশ্চয়ই করে দিব না, ঠিক আছে। 9√7 হবে এটা এদের গুণফল। নেক্সট কোশ্চেনে যাব। দুটি সমানুপাতিক বাহু বিশিষ্ট বহুভুজের অনুরূপ কোণগুলি সমান হলে বহুভুজ দুটি সদৃশ্য হবে, অবশ্যই সদৃশ্য হবে। সদৃশ্য মানে কি, তাদের অনুরূপ কোণগুলি সমান হবে, এবং বহুভুজ বলে দিয়েছে বাহু বিশিষ্ট, দুটি সমানুপাতিক বাহু বিশিষ্ট রয়েছে, মানে এদের বাহুর অনুপাত সমান হবে এবং কোণগুলোও সমান হলে তাহলে অবশ্যই তারা কি হবে, সদৃশ্য হবে। নেক্সট কোশ্চেনে যাব। দৃষ্টিরেখার সঙ্গে অনুভূমিক রেখার নিচে উন্নতি কোণ উৎপন্ন হয়। আচ্ছা ছবিটা একটু এঁকে নিই তো, দিলে আমার ঠিক না ভুল ধরতে পারবো ভালো করে। আইভি কি বলেছে দেখো, দৃষ্টি রেখার সঙ্গে অনুভূমিক রেখা। আচ্ছা এটাকে দৃষ্টি রেখা, এখানে কিছু আছে আমি দেখছি এখান থেকে, ওকে। এইখানে কিছু একটা রয়েছে, আমি এটাকে দেখছি। তাহলে দৃষ্টি রেখা এটা, অনুভূমিক রেখা, অনুভূমিক রেখা, দৃষ্টি রেখার সঙ্গে অনুভূমিক রেখা নিচে। আচ্ছা তাহলে অনুভূমিক রেখা, দৃষ্টি রেখার সঙ্গে অনুভূমিক রেখা নিচে উন্নতিকোণ করে, হ্যাঁ দৃষ্টি রেখার সঙ্গে অনুভূমিক রেখা নিচেই তো করছে উন্নতিকোণ, এটা তো থিটা, এটাকেই তো বলছি উন্নতিকোণ, কারণ উপরের দিকে তাকাবো। আর অবনতিকোণ কি হয়ে যায় যখন আমি তখন কিন্তু অনুভূমিক রেখার নিচে দৃষ্টি রেখা, দৃষ্টি রেখার সঙ্গে অনুভূমিক রেখা উপরে উন্নতিকোণ হচ্ছে, তখন দৃষ্টি রেখার সঙ্গে দেখো অনুভূমিক রেখা কিন্তু উপরে, উপরে হচ্ছে থিটা, অনুভূমিক রেখাটা উপরে হচ্ছে, আর এখানে অনুভূমিক রেখা নিচে হচ্ছে। গুলিয়ে ফেলছো মনে হচ্ছে সবাই, আমি বোঝাতে গিয়ে, ঠিক আছে, বেশি বুঝিয়ে দিচ্ছি, হতে পারে। তাই বলছি তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে ভিডিওগুলো। যদি বেশি বুঝিয়ে দিচ্ছি তাহলে ভাবো, তাহলে বলবে স্যার বেশি বোঝানো হয়ে যাচ্ছে, এত বোঝাতে হবে না। তোমরা জানি সবাই খুব ভালো, ওকে। তো তবুও তোমরা প্লিজ কমেন্ট করে জানাও যে ঠিক আছে, না এরকম চলবে, না আরো কম করে বোঝাবো, না সময় কম দিব, কুইক করাবো। কমেন্ট করো তোমরা, প্লিজ কমেন্ট করে জানাও তোমরা আমাকে, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো। নেক্সট কোশ্চেন যাব 5-এর দাগ। একই ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট ফাঁপা চোঙের আয়তন নিরেট চোঙের আয়তন অপেক্ষা বেশি। আচ্ছা দেখো, মানে এটা এক চান্সে তোমরা কি লিখবে বলো তো, মিথ্যা। কারণ দুজনের উচ্চতা একই, ব্যাসার্ধ একই, ফাঁপা চোঙ হলো কি নিরেট চোঙ হলো, দুজনের আয়তন সবসময় সমান হবে। নেক্সট কোশ্চেনে যাব। একটি পরিসংখ্যা বিভাজন গড়, বিভাজনের গড় 10 বলে দিয়েছে, এফআই এক্সআই বলে দিয়েছে 200, মোট পরিসংখ্যা কত হবে? তাহলে ভিআই দেখো, ভিআই শর্ত মনে আছে তো, গড়, বিভাজনের গড়, বা সেটাকে আমি যৌগিক গড়ও লিখতে পারি, যৌগিক গড় সূত্রগুলো মনে রাখো, ইজি ইজি কোশ্চেন আসবে। এফআই এক্সআই বাই মোট পরিসংখ্যা মানে হচ্ছে মোট সামেশন এফআই। আচ্ছা এফআই এক্সআই কত 200, আচ্ছা মোট পরিসংখ্যা কত, এখানে 10 বলে, এফআই মানে হচ্ছে মোট পরিসংখ্যা, সামেশন বলেছে না। তাহলে 2 20, তাহলে হচ্ছে কত 20, আছে কত এখানে 10, কিন্তু আমার দেখাচ্ছে কত 20, কি হবে? একদম ফলস হবে, মিথ্যা। ক্লিয়ার হচ্ছে না, হয়নি? তো দেখো আজকে কিন্তু এই পর্যন্ত 1 নম্বরের যত প্রশ্ন ছিল করিয়ে দিলাম। এরপরে তোমাদের, এরপরে তোমাদের পার্ট 2 আসবে, এটা পার্ট 1, পার্ট 2 আসবে যেখানে আমি 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এরকম প্রত্যেকটা মডেল সেটে তোমাদের দুটো করে পার্ট আসবে, একটা পার্ট 1 এবং পার্ট 2, ওকে। পার্ট 1-এ 1 নম্বরের প্রশ্ন, পার্ট 2-তে 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আর এর পুরো যেটা করলাম পিডিএফ যদি পেতে চাও তাহলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে। কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো ভিডিওটি, তোমরা কমেন্ট করে জানাও। যদি তোমাদের বুঝতে না পারো সেটাও কমেন্ট করে জানাও, কোনো কোশ্চেন যদি অসুবিধা হয় সেটাও তোমরা কমেন্ট করে জানাও, পেজ দাগ নাম্বার দিয়ে তোমরা বলে দাও, পরের ভিডিও শুরুতে আমি ওটাকে
বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই কমেন্ট করবে, চুপচাপ চলে যাবে আমিও বুঝতে পারবো না, তোমাদের প্রবলেম হলো আমি বুঝতে পারবো না। ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো, শেষে পর্যন্ত খারাপ যদিও লাগে তোমরা কমেন্ট করে জানাও যে স্যার ভালো লাগেনি, ঠিক আছে, আর একটু ভালো করে করুন। ঠিক আছে, তো চেষ্টা করব, আমি তো ম্যাক্সিমাম করে দিচ্ছি, ঠিক আছে, ম্যাক্সিমাম তোমাদের ইনফরমেশন দিয়ে দিচ্ছি আমি। ওকে, সময় দিয়ে করাচ্ছি। তো আজকে দেখো এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।